কূটনীতিক আমি জানি না, যিনি কিনা এমন কথা বলে বসলেন যে জামাত আসলেই শরিয়া আসবে এ ভয় পাওয়ার কারণ নাই, কারণ তারা জানে যে আমরা কি করতে পারি, আমরা তাহলে সকল গার্মেন্টসের অর্ডার বন্ধ করে দিব, আর কোনো অর্ডার বাংলাদেশ পাবে না। যদি জামাত এসে শরিয়া আইন চালু করে এবং নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেয় তাহলে আর কোনো অর্ডার পাবে না, তখন বাংলাদেশের পুরো অর্থনীতি একেবারে শূন্যে পরিণত হবে। কাজেই এ কাজ তারা কখনো করবে না। তবে আমরা এমন একটা সম্পর্ক চাই যাতে ফোন ওঠালেই তাদের বোঝাতে পারি যে আপনারা যা করছেন তার ফল দাঁড়াবে। সত্যি জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই, তাহলে গত সপ্তাহে বাণিজ্য প্রতিনিধি যুক্তরাষ্ট্র থেকে ফোন করে আমিরের সঙ্গে দেশেই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে তারা ইসলামপন্থী দলগুলোর সঙ্গে একটা বাড়তি খাতির রাখে এবং যুক্তরাষ্ট্র আদর্শগতভাবে সকল দলের সঙ্গে সম্পর্ক রাখে যাতে যে কোনো দলকে যে কোনো প্রয়োজনে তারা একরকমের কাজে লাগাতে পারে, মার্কিন স্বার্থে ব্যবহার করতে পারে এবং সকলকেই মার্কিন স্বার্থ ঘনিষ্ঠ রাখতে পারে। বিশেষ করে বাংলাদেশের মতো দেশগুলোতে, যেগুলোতে খুবই প্রভাবশালী সেকুলার বিশ্বাসী দল আছে, মানে ধর্মভিত্তিক দল নয়, এমন সেকুলার আদর্শে বিশ্বাসী দল আছে, যেমন ধরেন আওয়ামী লীগের মতো দল আছে। যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র সেকুলার দলগুলোকে অনেক ক্ষেত্রেই রাশিয়া ঘনিষ্ঠ, বাম ঘনিষ্ঠ হিসেবে ভাবে, সেসব ক্ষেত্রে সেসব দেশে আরো বেশি বেশি করে তারা ইসলামপন্থী দলগুলোর সঙ্গে সম্পর্ক রাখে এবং বাংলাদেশে সেই জামায়াতে ইসলামীকে মার্কিন যুক্তরাষ্ট্র চিরকাল তার ঘনিষ্ঠতার মধ্যেই রেখেছে। কাজেই চমকে উঠতেই হয় যে জামায়াতের সঙ্গে বন্ধুত্ব করতে চায় যুক্তরাষ্ট্র, হঠাৎ করে ওয়াশিংটন পোস্ট এমন একটা শিরোনাম করার প্রয়োজন বোধ করলো কেন? বিস্ময় আরো গার্নাইন সায়ের, যার কাছে কিনা হাদির হত্যাকারী কারা সবার আগে সে খবর পৌঁছে গেল, যার কাছে কিনা হাদির হত্যাকারীরা ভারতে সে খবর সবার আগে পৌঁছে গেল, ছবি সহ, যে বিষয়গুলো এখন পর্যন্ত বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী নিশ্চিত করতে পারেনি, সেই জুলকারনাইন সায়েরের কাছেই নাকি মার্কিন দূতাবাসের এই আলাপচারিতার রেকর্ডটিও পৌঁছে গিয়েছিল এবং তিনি সেটা ওয়াশিংটন পোস্টের হাতে তুলে দিয়েছেন। জুলকারনাইন সায়ের নিজেই সেটা ফেসবুক পোস্টে দাবি করছেন। ভাবুন তো, মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসে আমন্ত্রিত অতিথি হয়ে গিয়ে কোনো একজন রেকর্ড করছেন একটা অনানুষ্ঠানিক আলাপচারিতা, একে সেটা সাংবাদিকতার ভীষণভাবে নীতিবিরুদ্ধ। কাজেই বাংলাদেশের কোন সাংবাদিক মার্কিন দূতাবাসে বসে এমন একটা নীতিবিরুদ্ধ কাজ করলেন, সেটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, মার্কিন দূতাবাস এমন 3-4-5 জনের উপস্থিতির একটা রেকর্ড যদি তাদের অনিচ্ছায় সত্যি সত্যি ফাঁস হয়ে যেত, তাহলে কি সেই ব্যক্তিকে চিহ্নিত করতে তাদের খুব অসুবিধা হতো? সেই ব্যক্তির পক্ষে মার্কিন প্রশাসনের আর কোনো রকম আমন্ত্রণ পাওয়া, মার্কিন কূটনীতিকদের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখা সম্ভব হতো? এমনকি ভাবুন তো, বাংলাদেশিদের সবচেয়ে বড় যে একটা শঙ্কা আর উদ্বেগের জায়গা থাকে, মার্কিন ভিসা পাওয়ার আর কোনো উপায় থাকবে? ওই সাংবাদিকের কোনো প্রশিক্ষণের জন্য কোনো বিশেষ অ্যাসাইনমেন্ট কভার করতে যেতে হলেও এমন একটা দুঃসাহসী কাজ কিংবা সাংবাদিকতার নীতিবিরুদ্ধ কাজ মার্কিন কূটনীতিকের সঙ্গে আলাপ শেষে একজন বাংলাদেশি সাংবাদিক কেন করবেন? একমাত্র এর ব্যাখ্যা হতে পারে এটাই যে মার্কিন দূতাবাস খোদ নিজে এই রেকর্ডিংটা ছড়িয়ে দিয়েছে। কারণ এই রেকর্ডিং এর ভেতরে যা আছে সেটা যদি মনোযোগ দিয়ে বিশ্লেষণ করেন তাহলে বুঝতে বাকি থাকে না প্রেসিডেন্ট ট্রাম্পের যে মনোভাব, তাদের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের যে মনোভাব, সেগুলোর ওপর ভিত্তি করে তারা কিছুতেই পৃথিবীর কোনো দেশে ইসলাম পন্থার বিকাশ হতে দিতে চায় না। তারা ইসলাম পন্থার ব্যাপার পরিষ্কারভাবে ভারতীয় গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে বাংলাদেশে 2024-এর আগস্টের পর থেকে একটা দলকে খিলাফত প্রতিষ্ঠার চেষ্টায় উদ্গ্রীব দেখা যাচ্ছে। এবং ওই যে বাংলাদেশে 24-এর আগস্টের পর জামাতে ইসলামীও বেরিয়ে এসেছে, হিজবুত তাহরিরও বেরিয়ে এসেছে এবং মব সৃষ্টিকারী, বিশৃঙ্খলা সৃষ্টিকারী, ভাঙচুর, অগ্নিসংযোগকারী এবং নারীদের পোশাক, ফুটবল খেলা সবকিছুতে নাক গলানো তৌহিদি জনতার যে উত্থান হয়েছে, যারা মাজার পোড়াচ্ছে, যারা বাউলদের গায়ে হাত তুলছে, তাদের প্রত্যেককেই এই খিলাফতের অংশ বলে মনে করছে নতুন মার্কিন প্রশাসন, ট্রাম্প প্রশাসন। ঐতিহাসিকভাবে যে জামাতে ইসলামী তাদের বন্ধু ছিল, সেই বন্ধুকে পাশ কাটিয়ে তারা জুলাই মাসে সরাসরি গিয়ে তারেক রহমানকে লন্ডনে এই বার্তা দিয়ে এসেছেন যে তারা বিএনপিকেই সমর্থন দিতে চান। জুন মাসে যে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন দেবেন কবে জানেন না, কবে কিভাবে দেবেন, আগে সংস্কার পরে বিচার, এসব খালেদা জিয়া রোগশয্যায় চরম অসুস্থ হয়ে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সন্দেহ ছিল বটে, কিন্তু জামাত নয়, বিএনপি তাদের সেফ অপশন, নিরাপদ পছন্দ, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন, ট্রাম্প প্রশাসন অনেক আগে পরিষ্কার করেছে। কাজেই এমন একটা কনভারসেশন হঠাৎ করে বিএনপি পন্থী এক সাংবাদিকের মাধ্যমে দিল্লি ব্যুরোতে পৌঁছানো এবং তারপর ওয়াশিংটন পোস্টের দিল্লি ব্যুরো থেকে সেই সংবাদে এটা লেখা যে যদি মার্কিন যুক্তরাষ্ট্র জামায়াতের সাথে বন্ধুত্ব করে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র আর ভারতের মধ্যে যে এরই মধ্যে সম্পর্কের একটা টানাটানি, সেটা আরো গুরুতর রূপ নেবে। বাংলাদেশে, সারা বাংলাদেশে বিএনপির আন্দোলন তুঙ্গে, বিএনপির আন্দোলনের সঙ্গে জামায়াতে ইসলামীও তখন আন্দোলনের কর্মসূচি ঘোষণা করলো। সে সময় রীতিমতো
জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহেরের সঙ্গে আমেরিকান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ম্যাথিউ বের যে বৈঠক অনুষ্ঠিত হয়, গোপন বৈঠক হিসেবে সে খবর তখন সংবাদ মাধ্যমে আসে এবং মার্কিন দূতাবাসের সঙ্গে সৈয়দ মোহাম্মদ তাহেরের ওই বৈঠকের পরেই কিন্তু জামায়াতে ইসলামী মানে আরো ব্যাপক আলোচনা, সেই বাণিজ্য আলাপ আলোচনা তারা চালিয়ে যাবেন কিনা, একই রকম সুযোগ সুবিধা তারা দিয়ে যাবেন কিনা, সে আলাপ তো জেমিসন গ্রিয়ার জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গেও করেছেন। কাজেই জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পর্কটা নেই কোথায়? টক শো হোস্টদেরকে, এই কূটনীতিককে মার্কিন দূতাবাসে বসে বলতে শোনা যায়, আপনারা কি তাদেরকে টক শোতে ডাকতে পারবেন? বাংলাদেশের টক শো গুলোতে 24 আগস্টের পর থেকে যখন জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবির এবং তাদের বুদ্ধিজীবীরা প্রকাশ্যে বেরিয়ে এলেন যে তারা জামায়াতপন্থী, এটা একরকম ঘোষণা করে, এবং জামায়াতে ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দকে চিহ্নিত করা গেল, তারপর থেকে তারা তো নিয়মিতভাবে সকল টেলিভিশন টক শোতে অংশ নিচ্ছেন এবং তারা নারী হোস্টদের টেলিভিশন টক শোতে অংশ নিচ্ছেন, বিস্তারিত সাক্ষাৎকার দিচ্ছেন বাংলাদেশের এবং আন্তর্জাতিক যে কোনো সংবাদ মাধ্যমকে। তাহলে এ ধরনের আলাপ কেন? হঠাৎ করেই ওই দূতাবাস কর্মী, আমি বারবারই বলছি যে কোন পর্যায়ের কূটনীতিক আমি জানি না, যিনি কিনা এমন কথা বলে বসলেন যে জামাত আসলেই সরিয়া আসবে এ ভয় পাওয়ার কারণ নাই, কারণ তারা জানে যে আমরা কি করতে পারি, আমরা তাহলে সকল গার্মেন্টসের অর্ডার বন্ধ করে দিব, আর কোনো অর্ডার বাংলাদেশ পাবে না। যদি জামাত এসে সরিয়া আইন চালু করে এবং নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেয়, তাহলে আর কোনো অর্ডার পাবে না, তখন বাংলাদেশের পুরো অর্থনীতি একেবারে শূন্যে পরিণত হবে। কাজেই এ কাজ তারা কখনো করবে না। তবে আমরা এমন একটা সম্পর্ক চাই যাতে ফোন ওঠালেই তাদের বোঝাতে পারি যে আপনারা যা করছেন তার ফল দাঁড়াবে।